শয়তান গাঁথা এবং ইলিয়াস হোসেন। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আমি যে শয়তানের কথা বলছি, এই শয়তান আমাদের ধর্মে বর্ণিত শয়তান না। এই শয়তান জন মিল্টন রচিত মহাকাব্য দি প্যারাডাইস লস্টের শয়তান। প্যারাডাইস লস্টের বুক 2 অর্থাৎ দ্বিতীয় খণ্ড যারা পড়েছেন তারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে শয়তান সেখানে হিরো হয়ে আমাদের সামনে আবির্ভূত হয়, অর্থাৎ সে নায়ক। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হলো সে গণতন্ত্রের প্রবক্তা, সাম্যের প্রবক্তা, সে দৃঢ়চেতা, সে গডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। কারণ হলো যে গড তাদের প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে, এবং এই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখতে গিয়েই শয়তান তার চেলা চামুন্ডা নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছে। একটা উদ্ধৃতি যদি আমি দেই, সেটা হলো যে বেটার টু রুল ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, অর্থাৎ হেলে নরকে রাজত্ব করা স্বর্গে দাসত্ব করার চাইতেও অনেক ভালো। এই জাতীয় কথা আমরা যখন শয়তান বলে, আমরা মুহূর্তে আমাদের হৃদয়ে ছুঁয়ে যায় এবং আমরা আমাদের মনের কথাটাই সে বলে বসে। এই জাতীয় আরও অনেক কথা আছে, যেমন বলছে যে মাইন্ড সম্পর্কে বলছে, মাইন্ড ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন, যেটা অনেক পরে, এটা তো মিল্টন সপ্তদশ শতাব্দীতে লিখেছেন। এটা বিংশ শতাব্দীতে এসে আমাদের শেখ ফজলুল করিম, আমাদের বাংলাদেশের কবি লালমনিরহাটের, তিনি লিখেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই সুরাসুর। এই জাতীয় কথা যখন শয়তান বা তার চেলা চামুন্ডারা বলে, তখন আমরা অতি সহজেই সেগুলো অনুধাবন করতে পারি। আমরা তার পক্ষে চলে যাই, আমাদের অজান্তেই তার পক্ষাবলম্বন করি। একটা জিনিস জানতে হবে যে শয়তান কিন্তু বড় তার্কিকও বটে। এখন কদিন আগে আমি এই শয়তানের কথা উঠতেই আমার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। আমি বলেছিলাম একটু করে যে আমার শয়তান হওয়ার কি খুব ইচ্ছে হয়, এই মিল্টনের শয়তান হওয়ার। তো সে সঙ্গে সঙ্গে বলেছিল, কি বললে? আমি যে এই যে মিল্টন যে শয়তানের কথা বলেছে, এই শয়তান হওয়ার কি ইচ্ছা হয়। তো তখন আমার স্ত্রী বললেন যে শয়তান যে হবে তার মতো কি তুমি বলতে পারো? শয়তান দি গিফট অফ দ্য গ্যাপ, অর্থাৎ তার বাকপটুতা আছে, সে চটচট করে কথা বলে, আর তুমি তো মাঝে মধ্যে ইত্যাদি বলো। তো এভাবে তুমি শয়তান হবে কি করে? তো আমি তখন বলতে চাইলাম, কিন্তু বলিনি, সেটা হলো যে আমি ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছি এবং কয়েকটা পুরস্কার পেয়েছি, প্রথম পুরস্কার পেয়েছি। একথা বলতে গিয়ে আটকে গেলাম এই জন্যে যে আমার স্ত্রী হয়তো তখন বলে বসবেন, তুমি যেগুলো বলছো সার্টিফিকেট আছে। এখন প্রসঙ্গে চলে আসি যে আমাদের এই যে শয়তানের ব্যাপারটি আছে, এই শয়তানও কিন্তু ভুল করে, কারণ সেখানে আমরা যখন শয়তান আর্গুমেন্ট দিচ্ছে যে গড, সে তার যে শয়তানের চেলা চামুন্ডা তাদেরকে বলছে যে গড আমাদের উপর একটা আমাদের সঙ্গে অন্যায় করেছে, একটা আনফেয়ার ওয়ার, অর্থাৎ অন্যায় যুদ্ধ আমাদের বিরুদ্ধে করেছে। এবং সে বলছে, দেখো গডের কাছে যে দুটো অস্ত্র লুকিয়েছিল, তার কাছে ছিল, সে সম্পর্কে আমরা আগে থেকে জানতাম না। সেটা হচ্ছে থান্ডার অ্যান্ড লাইটনিং, বজ্র এবং বিদ্যুৎ। এই দুটো অস্ত্র সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, সুতরাং আমরা হেরে গেছি। আমাদেরকে এইরকম আনফেয়ার যুদ্ধে, অর্থাৎ যে যুদ্ধটা ঠিক না, নিয়মতান্ত্রিক না, সেই যুদ্ধে আমাদেরকে পরাজিত করেছে।
এই যে লজিকটা আসলে এটা লজিক না, এটাকে ফ্যালাসিয়াস ব্যাপারটা, ফ্যালাসি আছে। কারণ আমরা মানে আমরা ধরে নিতে হবে যে অ্যাসাম্পশনটা সেটা হলো যে যুদ্ধ যেখানে হবে সেখানে উভয় পক্ষকে সব কিছু জানতে হবে, অর্থাৎ তাদের কার কী ক্ষমতা আছে না আছে এটা জানতে হবে। তো এই অ্যাসাম্পশন যেটাকে আমরা লজিকে মেজর প্রেমিস বলি, সেখান থেকে আমরা মানে একটা কনক্লুশনে ড্র করি, তাহলে দেখা যাবে মেজর প্রেমিস যেটা বললাম যে মানে যুদ্ধক্ষেত্রে এই জাতীয় জিনিস হতে হবে, এই জিনিসটা ভুল। কারণ সব যুদ্ধে তো এটা হয় না, সব পক্ষ তো উভয় পক্ষ তো জানে না যে কার কাছে কী অস্ত্র আছে না আছে, এটা জানা জিনিস সবসময় হয় না। সেই জন্যে এখান থেকে একটা জেনারেলাইজ করা, একটা কনক্লুশন আনা যে এটা জিনিসটা অন্যায়, এটা ঠিক হয়নি, তো এই জিনিসগুলো একে আমরা বলি ফ্যালাসি। তো শয়তানের যখন ভুল হয়, আমরা তো মানুষ, আমাদের ভুল হবেই, আমরা ভুল করবই। ওই কথা আছে না যে টু এর ইজ হিউম্যান, তো ভুল করাটা হচ্ছে মানে মানুষ মাত্রই ভুল করে, এই জিনিসটা আমরা জানি, আমরা ভুল করব। কিন্তু সেই সঙ্গে আমাদের এগুলো যদি আমরা এই ভুলগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে কিন্তু আমরা শুধরাতে পারবো, আমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক আছে, অর্থাৎ আর্গুমেন্ট যুক্তিযুক্ত কোনটা এবং কোনটা অযৌক্তিক মানে কথা, এগুলো আমরা এই বিভেদটা বুঝতে পারবো। এখন আমরা যদি এক এক করে আসি, অনেক ব্যাপারই ঘটে এখানটায়, সেখানে অবশ্যই আমরা যখন বলি তখন আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় বুঝতে পারি না যে আমরা আমাদের মতটাকে চাপিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা যুক্তি দ্বারা খণ্ডন করা যাবে না এরকম কিছু না, অথচ আমরা বলছি যে এই জিনিসটাই। যেমন ধরুন আপনি আমাকে বললেন আমি রয়ের এজেন্ট, এখন আপনি এটা বললেন রয়ের এজেন্ট, আরেকজন তো কেউ আমার জানাশোনা সে বলল কি বলছো তুমি, এই রয়ের এজেন্ট কেমন করে, একে তো আমরা পেয়েছি, আমাদের সঙ্গে পেয়েছি, আমাদের সাহায্য করছে, সে রয়ের এজেন্ট হবে কি করে, সে রয়ের এজেন্ট না। এখানে লক্ষ্য করতে হবে যে এই দুটোই কিন্তু একটা মতের বিষয়, অর্থাৎ ওই ভদ্রলোক মত দিলেন, আপনি মত দিলেন, অর্থাৎ আপনি বললেন যে আমি রয়ের এজেন্ট, ওই ভদ্রলোক বললেন যে না না এটা আমি রয়ের এজেন্ট না। এই দুটোই কিন্তু একটা মতের উপর ভিত্তি করে, এখানে কিন্তু কোনো লজিক নেই, অর্থাৎ কোনো যুক্তি নেই। কারণ ওই যে আপনি ওই যে ভদ্রলোক উনি বললেন আমাকে যে না উনি রয়্যাল এজেন্ট না, কারণ সে সবসময় আমাদের পাশে ছিল, আমাদের সঙ্গে মানে আমাদেরকে হেল্প করেছে ইত্যাদি ইত্যাদি বললেন। তার মানে এই না যে যদি কেউ আপনার পাশে থাকে, আপনাকে হেল্প করে, সে আপনার কোনো খারাপ কিছু করতে পারবে না, রয়্যাল এজেন্ট হতে পারবে না। আমরা জানি যে জুলিয়াস সিজারকে হত্যা করেছিল তারই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ব্রুটাস। এই জিনিসটা হয়। আরেকটা জিনিস হলো যে যদি এই এজেন্টের কথায় আসে, গুপ্তচরের কথা যদি আসে, এটা তো যে গুপ্তচর কখনো বলবে না যে আমি গুপ্তচরগিরি করছি। আপনি যদি জেনেই বসেন যে সে গুপ্তচর, তাহলে সে আর গুপ্তচর থাকলো কোত্থেকে। তো এনিওয়ে, এই কথাগুলোর মধ্যে আমরা দেখি যে আমরা মতামতটা দিয়ে যাচ্ছি, যুক্তি নির্ভর কথা আমরা খুব কম বলছি। মানে এই যে আমি যে কথাটা বললাম এখন, এই যে যুক্তি নির্ভর কথাটা আমি খুব কম বলছি, এটাও কিন্তু একদিক দিয়ে এটা যুক্তি নির্ভর হলো না। এই জন্য হলো না যে কতগুলো আমি দেখেছি কথা যেখান থেকে আমি বলতে পারি যে আমরা খুব কম দিচ্ছি। কম না বেশি এটা তো আমার বিচার করার ব্যাপার না, কেন এগুলো ইন্ডিভিজুয়াল কেস যেটা আছে, বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো বের করে প্রত্যেকটা করে দেখে তারপরে আমি বলতে পারি। তো আমি তো তা দেখিনি, আমি দেখেছি হয়তো ধরেন 10, 20, 50, 60, 70 জনের কথা শুনেছি, সেখান থেকে এই কথাটাই বলছি। কিন্তু এর বাইরে তো অনেক লোক আছে, তারা তো হয়তো যুক্তি দিয়ে কথা বলেন। তো সেই জন্য যেমন আমরা জানি যে এটাকে আমরা বলি ইন্ডাকটিভ লজিক, অর্থাৎ ইন্ডিভিজুয়াল কেসগুলো স্টাডি করে তখন থেকে আমরা সেখান থেকে একটা কনক্লুশনে আসি। যেমন রহিমউদ্দিন মারা গেছে, রহিমউদ্দিন মানুষ, করিমউদ্দিন মারা গেছে, করিমউদ্দিন মানুষ, অমুকে মারা গেছে, অমুকে মানুষ, এরকম করতে করতে দেখেছি এবং কোনো এক্সেপশন নাই। আমরা বলছি মানুষ মাত্রই
মরণশীল, অর্থাৎ মানুষকে মরতে হবে। এটা হচ্ছে ইন্ডাকটিভ লজিক। অর্থাৎ এভাবে কিন্তু আমরা যে বিজ্ঞানে এই সমস্ত যে মানে স্বতঃসিদ্ধ যে সমস্ত ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু এভাবেই আমরা কনক্লুশনে আসি, অর্থাৎ উপসংহারে আসি। তো সেই জন্য আমাদের এই উপসংহারে আসতে আসলেই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমি বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য বলে দিয়ে এটাও বলছি যে এখানেও কিন্তু আমার একটা অসুবিধা রয়ে গেছে, এটা আমার মানে হয়তো বা আমি ঠিক না। তো আমরা এই জিনিসটা করি না, অর্থাৎ মানে আমরা বুঝতে চাই না যে কোনটা অনুমান নির্ভর, কোনটা আমার ব্যক্তিগত মতামত, কোনটা যুক্তি নির্ভর। এছাড়াও আরও অনেক ব্যাপার আছে এখানে। আপনার দেখা গেল যে ইলিয়াস হোসেন কী করলেন, উনি দু একদিন আগে বললেন যে এই আমাদের ইয়েটা হবে না, এই যে আমাদের বিডিআর যে একটা কমিশন হওয়ার কথা ছিল সেটা হবে না, এবং দেখা গেল সেটা হলো না। এখন কি করলেন এক ভদ্রলোক, উনি বলে বসলেন, হ্যাঁ ইলিয়াস হোসেন তো মানে দেখো সে একটা ভবিষ্যৎবাণী করলো, অথচ সে সব কিছু জানতো, খবর টবর নিয়েই কিন্তু সে ভবিষ্যৎবাণী করলো। তাতে কী হয়েছে? ভবিষ্যৎবাণী মানে দুদিন আগে একদিন আগে বা 1 ঘন্টা আগে যদি কোনো কিছু বলা হয় তো সেটা তো ভবিষ্যৎবাণী হবেই। তো ভবিষ্যৎবাণী সে জেনে করেছে না জেনে করেছে এটা তো আপনি জানেন না। উনি সত্যি সত্যি কি কারো কাছ থেকে শুনে এটা বলেছেন, নাকি নিজে একটা ধারণা করেছেন যে এটা হতে পারে এবং সেই বেসিসে বলেছেন? সুতরাং আপনার তো সেটা নেই, অথচ আপনি কি করলেন, এর পেছনে একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ ইলিয়াস হোসেনকে আপনি তাকে ছোট করবেন বা তার বিরুদ্ধে কথা বলতে চাইবেন, এইটার জন্য কিন্তু আপনি এই জাতীয় কথা বলে বসলেন যে সে আগের থেকে কোনো ভেতর থেকে খবর নিয়েছে এবং সেটা জেনে এসে একটা ভবিষ্যৎবাণী করে দেখাচ্ছে, দেখো আমি ভবিষ্যৎবাণী করছি। তা আপনার টোনটা এরকম যে আপনি তাকে অনেকটা ছোট করে দেখাচ্ছেন আমাদের কাছে। তো এগুলো উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ইলিয়াস হোসেন একজন অনুসন্ধানী সাংবাদিক। অনুসন্ধানী সাংবাদিকরা কিন্তু এভাবে গোপনে খবর বের করে আনে, সেজন্য একটা ক্রেডিট দিতে হবে। আপনি ক্রেডিট দিতে চান না, প্রসঙ্গ আপনি তুলেন না, কিন্তু প্রসঙ্গ যখন তোলেন তাতে বোঝা যায় আপনার উদ্দেশ্য আছে, এবং এই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা যখন কথা বলি সেটাও কিন্তু আমাদের সমাজের জন্য ক্ষতিকর। আরেকটা ব্যাপার আছে, যেমন আপনি বিপ্লব বলবেন না, আমাদের যেটা বিপ্লব হয়ে গেল এটা সমস্ত সংজ্ঞা দিয়ে সব কিছু দিয়ে কিন্তু যেটি দিয়ে বিবেচনা করেন না কেন, আমাদের এই যে জুলাই আগস্টের 5 তারিখে যেটা বিপ্লব হয়ে গেল, এটা একটা বিপ্লব। অর্থাৎ এইটার ফলে একটা নতুন সরকার আসলো, আগের সরকারকে আমরা এখান থেকে বিদায় করে দিলাম এবং সেখানে মানুষ মারা গেল। এগুলো যে কোনো আপনি অভিধানে দেখেন, যে কোনো সংজ্ঞায় আপনি দেখুন না কেন, যেখান থেকে আসে, সে ক্যামব্রিজ ডিকশনারি বিভিন্ন জায়গায় যেখানে যান অথবা উইকিপিডিয়াতে যেখানে যান না কেন, আপনি খুঁজে দেখবেন যে এটা বিপ্লব, এটা পুরোপুরি বিপ্লব আপনি স্বীকার করতে হবে, অথচ আপনি স্বীকার করলেন না, ফাইন, আপনি স্বীকার করলেন না যে আমি মনে করি না এটা একটা বিপ্লব, ঠিক আছে, আপনার গলা জোড়া আপনি বলেন আপনি এটা বিপ্লব না, আপনি বলেন আমরা কিছু বলছি না। কিন্তু এই সঙ্গে আপনি কি বলছেন, যারা এটাকে বিপ্লব বলছে তারা কিন্তু বলছে যে বিপ্লবোত্তর একটা বিপ্লবী সরকার হয়নি, এই কথা যারা বলছেন তাদের মধ্যে একটা মতলব আছে, উদ্দেশ্য আছে। এই জিনিসটা কিন্তু গ্রহণযোগ্য না। এটা কোনো ভিত্তিটার লজিক নেই, এর পেছনে কোনো যুক্তি নাই, অথচ এই মানে কথাগুলো আপনি বলছেন, এগুলো কিন্তু আমাদের সমাজের জন্য ক্ষতিকর। এরপরে আমরা আরও দেখছি আরও অনেক কিছু আছে ঘটেছে এখানটায়। এক ভদ্রলোক তো ইলিয়াস হোসেনকে মানে গালি দেবেন, কিন্তু খুব ভদ্রভাবে গালি দিচ্ছে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে উনি খুব জ্ঞানী ব্যক্তি। তো তিনি কি বলছেন, অ্যানিমাল ফার্ম অর্থাৎ জর্জ অরওয়েলের যে বইটি আছে সেখানে উদ্ধৃতি দিচ্ছেন তিনি। সেখান থেকে কী বলছেন যে ইলিয়াস হোসেনকে বলছেন শুকুর আর কি, শুয়োর। ঘটনাটা হলো যে অ্যানিমাল ফার্মে যেটা হয়েছে সেটা হলো যে যারা অ্যানিমালস আছে অর্থাৎ প্রাণী, এরা মানে হচ্ছে গাধা, শুয়োরের কথা বললাম, তারপরে হলো ঘোড়া এবং কুত্তা বা কুকুর। তা এরা একটা বিদ্রোহ করেছে মালিকের বিরুদ্ধে, এবং সে বিদ্রোহে কী করেছে, ওই শুকুরটা নেপোলিয়ান নাম যার, সে বিদ্রোহ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এবং আপনি কি করছেন,
আপনি জানি না আপনি এটা পড়েছেন কি না বা পড়লে পড়ার দূর কতটুকু, এগুলো সরি মানে এভাবে আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি যে তুলনাটা উপমা দিলেন সেটা তো কোনো ধোপে টেকে না। আপনি কি বললেন যে সেই ইলিয়াস হোসেন একজন সুর, তো ইলিয়াস হোসেন যদি এই অ্যানিমাল ফার্মের সুর হয়ে থাকে তাহলে আমরা কি? কারণ ও তো সে তো বিদ্রোহ করেছে তার অ্যানিমালদের, সে যে বিশ্বাসঘাতকতা করেছে সেটা হচ্ছে তার যে সমজাতীয় বস্তু যারা আছে, যে এই যে বললাম যে কুকুর, গাধা, ঘোড়া, এদের বিরুদ্ধে, এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তো এখন সে যদি বিশ্বাসঘাতকতা করে সে তো আমাদের সঙ্গে করেছে, তাই না? আপনার সঙ্গে করেছে। তাহলে আপনি কি? আপনি তো নিশ্চয়ই, তাহলে ও যদি শুয়োর হয় তাহলে আপনি কুত্তা হবেন, অথবা গাধা হবেন, না ঘোড়া হবেন। আমি জানি না আপনি কি বোঝাতে চাচ্ছেন। তো এইভাবে এইগুলো এই মানে ভদ্রভাবে গালি দেওয়াটাও কিন্তু তার মধ্যে একটা আর্ট থাকে, কিন্তু সেটা আপনি করতে পারেন নাই, কারণ সেখানে আপনার পাণ্ডিত্য দেখাতে গিয়ে আসলে যেটা বলেন না, আমি আর দোষ দিই না আপনাকে। ওই যে কথায় আছে না, আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী। ইলিয়াস হোসেনকে আমি মানে আমি ওকে সব কিছু সাপোর্ট করছি না, কারণ ওর একটা জিনিস খুব খারাপ লাগে, সেটা হচ্ছে সে তার ভাষাটা ঠিক না, অর্থাৎ সে গালিগালাজ করে। কিন্তু এই গালিগালাজ সে যদি একটু ভদ্রভাবে করতে পারতো তাহলে আমার মতে, এটা আমি বলছি না, এত যুক্তি দিয়ে বলছি না, আমার মতে ইলিয়াস হোসেনের কাছে আপনার যেতে পারতেন না। আর এখন আরও অনেক কথা বলার ছিল, কিন্তু সেটা আর বলছি না। শেষ করছি যে ইলিয়াস হোসেনকে আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, এবং বলতে গেলে আমি তার একটু ভক্ত হয়েছি যখন সে বলেছে যে আমি উবার চালিয়ে খাই, আমি কষ্ট করে আমার মানে উপার্জন করি, আমার জীবিকা নির্বাহ করি, তাতে আমার গর্ববোধ আছে, আমি কারো মতো চুরি করি না। এই এক ভদ্রলোক, আমি জানি না তার সম্পর্কে আমার ধারণা খুবই কম, তো তিনি নাকি এটা বলেছিলেন যে উবার চালক বলে একটা ব্যঙ্গ করেছিলেন যে ইলিয়াস হোসেন উবার চালায়, এবং তার সঠিক জবাবটা ইলিয়াস হোসেন দিয়েছে। কুডোস টু হিম। আবারও দেখা হবে।